বেশ কিছু অবদান রয়েছে শোভাবাজার রাজবাড়ি। তো এই শোভাবাজার রাজবাড়ির যে প্রারম্ভিক ইতিহাস সেই সম্পর্কে যদি কিছু আলোকপাত করেন। শোভাবাজার রাজবাড়ির যে প্রারম্ভিক ইতিহাস পাওয়া যায় সেটা দাক্ষিণাত্য থেকে শুরু। দাক্ষিণাত্যে কোলাচল থেকে যিনি এই বংশের সুসন্তান বিজয় শ্রীহরিদেব থেকে মোটামুটি একটা খবর পাওয়া যায়। কোলাচল ত্যাগ করে তিনি প্রথমে চলে এসেছিলেন প্রয়াগ তীর্থে। প্রয়াগ তীর্থে কিছুকাল বসবাস করার পর, মানে তার ফ্যামিলি সমেত প্রয়াগ তীর্থে কিছুকাল বসবাস করার পর কান্যকুব্জ কনৌজে এসে বসবাস শুরু করে এবং পরবর্তীকালে দেব সম্প্রদায় চলে আসে কর্ণ সুবর্ণ কানসোনা মুর্শিদাবাদের কানসোনা কর্ণ সুবর্ণে চলে আসে এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করতে আরম্ভ করে। তখন কর্ণ সুবর্ণের রাজা হচ্ছেন রাজা কর্ণসেন। রাজা কর্ণসেন এই বিজয় শ্রীহরি দেবকে ওনার সভাতে একটা স্থান দিয়েছিলেন এবং ওনার পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে উনি বলেন যে বিজয় শ্রীহরিদেবকে বলেন যে আপনার যে ওনার যে সম্প্রদায় আছে দেব সম্প্রদায়, সেটাকে 7টি ভাগ করে বঙ্গদেশের 7টি অঞ্চলে উনি পাঠিয়ে দেওয়ার কথা বলেন এবং সেই অনুযায়ী মানে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, সেই অনুযায়ী 7টি গোত্রে এই দেব সম্প্রদায় ভাগ হয়ে বঙ্গদেশের বিভিন্ন জায়গায় চলে যায়। তার মধ্যে যে গোত্রগুলো, আমি অনেকগুলো গোত্রই বলতে পারবো না, তার মধ্যে মোদগোল গোত্র যেটা এখানে আসে, আলটিমেটলি রাঢ়বঙ্গে আসে, সেটা হচ্ছে মোদগোল গোত্র এবং সেই গোত্রেরই আমরা হচ্ছি ডিসেন্ডেন্ট। তো রাজা বিজয় শ্রী হরিদেবের উল্লেখ আপনি করলেন, এই ইতিহাস কত প্রাচীন? এই ইতিহাস কত প্রাচীন যথার্থ সালটা আমি বলতে পারবো না। আমি পরবর্তীকালে কিছু সালের উল্লেখ করব যেটা থেকে আপনাকে ধরে নিতে হবে যে ওটা কত প্রাচীন, আপনাকে অনুমান করে নিতে হবে ওটা কত প্রাচীন ছিল। যেমন আমি পরবর্তী এটা বলছি, ওই সেনরাজ কর্ণসেনের ইচ্ছানুসারে ও মোদগোল্য গোষ্ঠীটা যশোর জেলার কপোতাক্ষী নদীর তীরে চলে আসে। এই যে কথায় আবার বলল কপোতাক্ষ নদী, তখনকার বঙ্গদেশে কপোতাক্ষ নদীর কিন্তু একটা বিশেষ জায়গা ছিল এবং এই শুধু কপোতাক্ষ নদীর তীরে ওনারা যখন এসে বাস করতে আরম্ভ করলেন, তার আগেও কিন্তু মাইকেল মধুসূদন দত্তর উনি যখন নিজের পরিবারের ইতিহাস দিয়েছেন, তাইতে কিন্তু উনি বলছেন ওনাদের পরিবার কিন্তু ওই কপোতাক্ষ নদী তীরে বাস। তো তখন তো অবিভক্ত বাংলাদেশ, কপোতাক্ষ নদী তীরে চলে আসে। সেখান থেকে কপোতাক্ষ নদী থেকে বোধখানা গ্রামে চলে আসে। সেখান থেকে চলে আসে, তারপর যেটা পাওয়া যাচ্ছে, সেই বিজয় সিংহদেব থেকে অষ্টম পুরুষ পীতাম্বর দেব 1493, খ্রিস্টাব্দ 1493, এবং উনি 1523 অব্দি বেঁচেছিলেন। 1493 থেকে 1523 অব্দি বেঁচেছিলেন পীতাম্বর দেব। তখন পীতাম্বর দেব রাজা হুসেন শাহের রাজসভাতে স্থান পেয়েছিলেন। তখন রাজা হুসেন শাহ মহাপ্রভুর সময়, চৈতন্য মহাপ্রভুর সময় রাজা হুসেন শাহ। এবার ওই সময় পীতাম্বর দেবের নাম করা যায়। তার মানে চিন্তা করে দেখুন, আপনি যে বলছেন বিজয় শ্রীহরিদেবের ইয়েটা কত, অষ্টম পুরুষ, বিজয় শ্রীহরিদেব থেকে অষ্টম পুরুষ হতে পীতাম্বর দেব। তার মানে তিনি বিজয় শ্রীহরিদেব কিছু না হলেও সামটাইমস ইন 800-900 খ্রিস্টাব্দ, কিছু না হলেও 800-900 খ্রিস্টাব্দের ব্যাপার বিজয় শ্রীদেবের ব্যাপারটা। এবার হুসেন শাহ
পীতাম্বরকে মানে পীতাম্বর দেবকে একদম নিজের নিজের রাজসভায় বিশেষ কর্মচারী হয়ে নিযুক্ত করেছিলেন। এবং সেই সময় পীতাম্বর দেবের একটা নাম হয়েছিল, পীতাম্বর দেবের নাম এই জন্য হয়েছিল, পীতাম্বর দেব প্রচণ্ড ধার্মিক ছিলেন, উনি একটি কুলযজ্ঞ করেছিলেন এবং কুলযজ্ঞ করার জন্যে উনি ওই নদীতে ধান দিয়ে যাতে সবাই আসতে পারে সেজন্য ধান দিয়ে ভর্তি করে দিয়েছিলেন, নদীর একটা অংশ ধান দিয়ে ভর্তি করে দিয়েছিলেন, সেজন্য অনেকে ওনাকে ধান্য পীতাম্বর বলত। তো এই হচ্ছে মানে পুরনো ছোট ছোট ইতিহাস। তো ওই হুসেন শাহর নাম বলছিলাম, হুসেন শাহ পীতাম্বর দেবকে খাঁ বাহাদুর উপাধি দিয়েছিলেন। আচ্ছা, খাঁ বাহাদুর উপাধি দেওয়ার পরে পীতাম্বর দেব গোষ্ঠীপতি হয়ে যান। খাঁ বাহাদুর উপাধি পাওয়ার পরে গোষ্ঠীপতি হন। এইবার ওই পীতাম্বর দেবের পরবর্তীকালে নবম পুরুষের নাম পাওয়া যায় নিত্যানন্দ দেব। নিত্যানন্দ দেব পাঠান শাসনকালে সোদপুরে এসে, তখন নাম ছিল সৌদপুর, তো সৌদপুরে এসে বসবাস শুরু করেন। আবার ষষ্ঠদশ পুরুষের নাম পাওয়া যায় বিদ্যাধর দেব। বিদ্যাধর দেব উনি চলে আসেন নিত্রাল নামক গ্রামে। আচ্ছা, নিত্রাল নামক গ্রামে চলে এই আসেন। গ্রামটি এখনো এক্সিস্ট করে বা যেটা সম্বন্ধে বিশেষ এখানে পাকাপাকি বসবাস শুরু করেন। তারপরে উত্তর পুরুষের নাম পাওয়া যায় দেবীদাস এবং তখন মজুমদার উপাধি নেন। আচ্ছা, দেবীদাস মজুমদার ষষ্ঠদশ শতাব্দে চলে আসেন মুড়াগাছা গ্রামে। এইখান থেকে শুরু কিন্তু মুড়াগাছা গ্রামে। মুড়াগাছা গ্রামে কেন বলছি শুরু, মুড়াগাছা গ্রামে এখনো আমাদের কিছু সম্পত্তি আছে, সেই জন্যই বলছি। ওই দেবীদাস মজুমদার উনি চলে আসেন মুড়াগাছা গ্রামে এবং ওখানে পাকাপাকি বসবাস শুরু করেন। মুড়াগাছা গ্রামে এখনও আমাদের সম্পত্তি, দেব পরিবারের সম্পত্তি আছে। কীভাবে আছে কী আছে সেটা পরবর্তীকালে। এই পরিবারের ঊনবিংশতম পুরুষ রুক্মিণীকান্ত দেব ছিলেন শ্রাবণ রায়চৌধুরীর ব্যবহারতা। আচ্ছা, শ্রাবণ রায়চৌধুরীদের ব্যবহারতা ছিলেন এবং এবং চলে এসেছে। রুক্মিণীকান্তের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র রামেশ্বর ব্যবহারতা নিযুক্ত হন। ওই শ্রাবণ রায়চৌধুরীদের ব্যবহারতা নিযুক্ত হন এবং কোনো কারণে ওই বাদশারা, তখনও তো বাদশাহ আমল চলছে, বাদশাহরা প্রচুর খাজনা বাড়িয়ে দিয়েছিল, যে কারণে ওই রুক্মিণীকান্তের ছেলে মানে যার নাম বললাম রামেশ্বরকে ওনারা ইয়ে করেন, বন্দি করে রাখেন এবং বন্দি করে রাখার পর মানে বুঝতেই পারছেন হঠাৎ ওনারা কী জন্যে জানি না বন্দি করে রাখেন, মানে যেটা পাওয়া যায়। এবার রামেশ্বরের দ্বিতীয় পুত্র রামচরণ মুর্শিদাবাদে গিয়ে রাজস্ব সম্বন্ধে সমস্তটা ক্লিয়ার করার পর ওই রামেশ্বরকে মুক্ত করেন। এই জন্যে এটার কারণে একটা বৈরিতা সৃষ্টি হয় ওই শ্রাবণ রায়চৌধুরীর সঙ্গে দেব পরিবারে। সে বৈরিতা হয়তো কালে কিছুটা কমে এসছে, কিন্তু ওই সময়ে একটা বিরাট বৈরিতা সৃষ্টি হয় শ্রাবণ রায়চৌধুরী। এবার মুড়াগাছা, ওই যে নবাব বাহাদুরের কাছে রাজস্ব নিয়ে করলেন, মুড়াগাছার ওই জন্যে ওনাকে রামেশ্বরকে মুড়াগাছার উমেদারি পদ দেন, কালেক্টর, উমেদারি কালেক্টর, খাজনা কালেক্টর। 1700 থেকে 1735 খ্রিস্টাব্দে রামচরণ মুড়াগাছা ত্যাগ করে গোবিন্দপুর আসেন। এটা আস্তে আস্তে কলকাতার দিকে আসছে দেখুন। আচ্ছা, 1730 থেকে 1705 খ্রিস্টাব্দের মধ্যে আচ্ছা, উনি রামচরণ মুড়াগাছা ত্যাগ করে গোবিন্দপুর এসে সপরিবারে বসবাস করতে শুরু করেন।
গোবিন্দপুর গ্রামটা গঙ্গার পাড়ে হওয়ায় পরিবারের পছন্দ হয় এবং সেই জায়গায় বসবাস করতে হয়। কোন জায়গায় বসবাস করতেন? এখন যেখানটা ফোর্ট উইলিয়াম হয়েছে। আচ্ছা, গোবিন্দপুর ওই জায়গাটা, গোবিন্দপুর তখন তো সুতানুটি, কলকাতা, গোবিন্দপুর। হ্যাঁ। কলকাতা তখন অল্প একটু জায়গা এবং গোবিন্দপুরটা ম্যাক্সিমাম জায়গা। যেখানটা এখন ফোর্ট উইলিয়াম হয়েছে সেই জায়গায় এসে রামচরণ দেব বসবাস করতে শুরু করে। আমি আপনাদের পরিবারেরই একজনের লিখিত রাজা বিনয় কৃষ্ণ দেব বাহাদুর, ওনার লিখিত কলিকাতার ইতিহাস বইটা পড়ছিলাম এবং ওখানে আমি পাই যে কলকাতার মধ্যে এই যে চিতপুর এরিয়া বা এই সমস্ত অঞ্চল যেগুলি ছিল সেইগুলি মূলত খাল ছিল। চিতপুর খাল ছিল, সার্কুলার রোডও খাল ছিল, সার্কুলার ক্যানেল ছিল, সার্কুলার সবটাই ক্যানেল ছিল। জায়গায় আচ্ছা, তো এইগুলি সমস্ত খাল ছিল এবং সেখানে পরেকার পরবর্তীকালে বুঝিয়ে কলকাতা শহর তৈরি হয়েছে তার গার্বেজের উপরে। এটা একটা কথা তখনকার দিনে। আর যে যদি ভালো করে চেহারা করে দেখেন, আর পূর্ব কলকাতা তৈরি হয়েছে ধাপার উপরে। পূর্ব কলকাতা তৈরি হয়েছে ধাপার উপরে। সেরকম কলকাতা তখন নিজেদের জায়গা, নিজেদের জায়গা জমির আর কি জলা ভরিয়ে কলকাতা শহর। আর মোড়াগাছা একটু বলে দিবি, মোড়াগাছা জায়গাটা হচ্ছে ডায়মন্ড হারবারের কাছে। আচ্ছা, ডায়মন্ড মানে কলকাতা জাস্ট অনতি বিলম্বে মোড়াগাছার ওই জায়গা। এবং গোবিন্দপুর থেকেই নবকৃষ্ণদেবের উত্থান। এই গোবিন্দপুর আমি আসছি, নবকৃষ্ণদেবের জায়গায় চলে এসেছি আমরা প্রায়। এই যে আমি বললাম যে গোবিন্দপুর গ্রামে এসে রামচরণ দেব বসবাস করতে শুরু করলেন, সেইখানে দস্যুদের হাতে রামচরণের মৃত্যু হয়। তার 3 ছেলে, রামসুন্দর, মানিকচন্দ্র এবং ছোট ছেলে হচ্ছে নবকৃষ্ণ, 5 কন্যা, 5টি কন্যা ছিল। নবকৃষ্ণের 5 বোন। এবং নবকৃষ্ণর ওই রামচরণের মৃত্যুর পর রামচরণের স্ত্রী অত্যন্ত বিদুষী মহিলা ছিলেন এবং তিনি এই 8 জনকেই মানে সুন্দরভাবে প্রতিপালন করেছেন এবং 8 জনকেই যথেষ্ট বিদ্বান করেছেন। ওই গোবিন্দপুর ছেড়ে এক সময় গোবিন্দপুর ছেড়ে এক সময় ওনারা চলে আসেন সুতানুটিতে।